হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এনবিও ইউনিভার্সিটি অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো কি আছে, থিওরি অফ আইসোস্টেসি ভিউজ অফ এরি, অর্থাৎ এরি ভিউজ অনুযায়ী, এরি দৃষ্টিকোণ অনুযায়ী আইসোস্টেসি যে থিওরি সেটা কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, স্যার জর্জ এরি ছিলেন একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ, অর্থাৎ তিনি ছিলেন একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ। 1855 খ্রিস্টাব্দে তিনি পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রতট ইত্যাদি ভূখণ্ডগুলিকে কিভাবে গুরুমণ্ডলের ওপর ভেসে আছে সে সংক্রান্ত কিন্তু তথ্য বা ধারণা কিন্তু তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এই পর্বত, সমভূমি, মালভূমি, সমুদ্রতট কিভাবে হচ্ছে গুরুমণ্ডলের ওপর ভাসমান অবস্থায় রয়েছে এই সংক্রান্তই কিন্তু তার এই থিওরি বা মতবাদ। তার এই ধারণা বা তত্ত্বটি ভূত্বকে ভারসাম্য তত্ত্ব নামেও কিন্তু পরিচিত। তার মূল ধারণাটা কি আছে দেখো, তার ধারণা অনুসারে অর্থাৎ স্যার জর্জ এরির ধারণা অনুসারে ভূত্বক অপেক্ষাকৃত হালকা উপাদানে গঠিত। অর্থাৎ যে শিলামণ্ডল রয়েছে, শিলামণ্ডল বা ভূত্বক তা হচ্ছে অপেক্ষাকৃত হালকা উপাদানে গঠিত এবং গুরুমণ্ডল অপেক্ষাকৃত কি ভারী উপাদানে গঠিত। অন্যভাবে বলা যায় যে সিয়াল বা মহাদেশীয় ভূত্বক সীমা বা হচ্ছে মহাসাগরের ভূত্বকের ওপর কি হয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ হিমালয় ঘন ম্যাগমার ওপর কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে বলে অ্যারি মনে করে থাকেন। অ্যারি আরও বলেন যে হিমালয়ের যে বিশাল ভর কেবলমাত্র ভূত্বকের ওপরেই নেই, উপরের অংশেই নেই, এর একটি বিশাল অংশ কিন্তু ভূ অভ্যন্তরেও প্রেথিত রয়েছে। হিমালয় যে এতটা উচ্চতা, সম্পূর্ণ পরিমাণ হিমালয় কিন্তু ভূত্বকের উপরেই অবস্থান করে না, কিছুটা অংশ কিন্তু, অনেকটা অংশ কিন্তু কি হয়েছে, ভূ অভ্যন্তরে প্রেথিত অবস্থায় রয়েছে, অর্থাৎ গেঁথে রয়েছে। ঠিক যেভাবে জলে জাহাজ ভেসে থাকে, জাহাজ কিন্তু সম্পূর্ণভাবে জলের উপরেই ভেসে থাকে না, কিছুটা অংশ কিন্তু জাহাজে জলের নিচে নিমজ্জিত থাকে। সেই উদাহরণ দিয়ে কিন্তু তিনি এই থিওরিটি প্রমাণ করতে চেয়েছেন। অর্থাৎ হিমালয়ের বেশিরভাগ অংশ ম্যাগমায় নিমজ্জিত অবস্থায় রয়েছে। তাই বলা হয় যে তার এই ধারণা ভাসমানতার নীতি বা ল অফ ফ্লোটিংয়ের ওপর প্রতিষ্ঠিত। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে হিমশৈলের কথা বলা যেতে পারে। হিমশৈল কি? হিমশৈল হচ্ছে সাগর বা মহাসাগরের ওপর বরফের খণ্ড যখন ভাসমান অবস্থায় থাকে তাকে কিন্তু হিমশৈল বলা হয়। হিমশৈলের কিন্তু একটি বিশাল পরিমাণ অংশ জলের নিচে অর্থাৎ সাগর বা মহাসাগরের নিচে কিন্তু নিমজ্জিত অবস্থায় থাকে। তো কি আছে দেখো, যার এক ভাগ জলে ভাসমান কিন্তু 9 ভাগ হচ্ছে জলের নিচে কিন্তু নিমজ্জিত অবস্থায় থাকে। অর্থাৎ ভাসমান এবং নিমজ্জিত অংশের অনুপাত 1:9, অর্থাৎ কিছুটা এক ভাগ হচ্ছে জলের উপরে থাকে আর বাকি 9 ভাগ কি হয়, জলের নিচে নিমজ্জিত অবস্থায় থাকে। তিনি ধারণা করেন যে ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.6 গ্রাম পার ঘনসেমি এবং গুরুমণ্ডলের ম্যাগমার ঘনত্ব হচ্ছে 3.0 গ্রাম পার ঘনসেমি। তবে অ্যারি এই হিমশৈলের উদাহরণ কিন্তু দেননি, তিনি কিন্তু জাহাজেরই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন। তিনি সাধারণভাবে ভূত্বকের ভাসমানতার বিষয়টিকে অনেকটা জাহাজের ন্যায় বলে মনে করেছে, যার বেশিরভাগটা কি হয়, জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। এরপরে কি আছে, এখন যদি উপরি বর্ণিত পদ্ধতি অনুসারে অ্যারির ধারণার উপর আমরা ভাসমানতার এই সূত্রকে প্রয়োগ করি, তবে বলা যেতেই পারে যে হিমালয়ের একটি মূল গুরুমণ্ডলে কি হয়েছে, প্রেথিত অবস্থায় রয়েছে। যেহেতু হিমালয়ের উচ্চতা 8,848 মিটার, তাই এর মূলের দৈর্ঘ্য হবে 79,632 মিটার। কারণ তিনি বলেছেন যে 1:9 অনুপাতে কিন্তু রয়েছে। তো হচ্ছে যদি হিমালয়ের উচ্চতা হচ্ছে 8,848 মিটার হয়, এর 9 গুণ বা 9 ভাগ হচ্ছে কি হচ্ছে, 9 দিয়ে গুণ করলে 79,632 মিটার হচ্ছে। অর্থাৎ টোটাল উচ্চতা হচ্ছে হিমালয়ের 8,848 মিটার এবং ভূ অভ্যন্তরে কিন্তু 79,632 মিটার প্রেথিত রয়েছে। তাই এই তত্ত্ব রুট হাইপোথেসিস নামেও পরিচিত। যদিও পরবর্তীতে জলে ভূখণ্ডের ভাসমান এবং নিমজ্জিত অংশের এই অনুপাতকে 1:8 বলে বর্ণনা করেছেন। অর্থাৎ জলের ধারণা অনুসারে ভূখণ্ডের ভাসমান অর্থাৎ উপরের দিকে হচ্ছে 1 ভাগ আর হচ্ছে নিচের দিকে
অর্থাৎ ভূ অভ্যন্তরে 8 ভাগ হচ্ছে পৃথিত রয়েছে বলে মনে করেছেন। অ্যারি বলেন যে যে সকল মহাদেশীয় ভূখণ্ডগুলি ভূত্বকের উপরে অধিক উচ্চতায় অবস্থান করেছে তারা ভূ অভ্যন্তরে বেশি গভীরে পৃথিত আছে। যে সমস্ত ভূখণ্ডগুলি ভূত্বকের উপরে অনেক বেশি উচ্চতা সে সমস্ত ভূখণ্ড কিন্তু ভূ অভ্যন্তরে অনেকটা উচ্চতা অনেকটা অংশ কিন্তু পৃথিত অবস্থায় রয়েছে। এই হিসাবে অধিক উচ্চতার পর্বতের মূল বেশি গভীরে পৃথিত এবং মালভূমির মূল পর্বতের থেকে কম গভীরে পৃথিত, কারণ মালভূমির থেকে কিন্তু পর্বতের উচ্চতা বেশি, সেই কারণে পর্বতের মূল হচ্ছে ভূ অভ্যন্তরে বেশি পৃথিত বলে রয়েছে। কিন্তু সমভূমির থেকে বেশি গভীরে রয়েছে, অর্থাৎ মালভূমি কিন্তু আবার সমভূমির থেকে বেশি গভীরে পৃথিত রয়েছে, আবার সমভূমি মূল সমুদ্র তল থেকে বেশি গভীরে পৃথিত রয়েছে। তারপরে কি আছে দেখো, অ্যারি আরও বলেন যে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি উচ্চতা এবং গভীরতার পার্থক্য থাকলেও তাদের ঘনত্বের পরিমাণ সমান এবং গভীরতার সঙ্গে ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না বলে কিন্তু তিনি মনে করেন। যা থেকে বলা যায় যে এই ধারণার মূল বক্তব্য হলো ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারিং থিকনেস। এর থেকে বোঝা যায় যে সকল মহাদেশীয় শিলার ঘনত্ব সমান হলেও তাদের গভীরতার স্থানভেদে কিন্তু তারতম্য ঘটে থাকে। তত্ত্বের সমর্থনে পরীক্ষা, অর্থাৎ তিনি যে এই থিওরিটি দিয়েছে, এই থিওরিটিকে সমর্থন করার জন্য কিন্তু তিনি দুটি পরীক্ষা করেছিলেন। ও এই পরীক্ষাগুলি কি কি দেখো, প্রথম যে পরীক্ষা, প্রথমে তিনি একই প্রস্থের কতগুলি বা কয়েকটি লোহার টুকরো নেয় যাদের প্রত্যেকের দৈর্ঘ্য কিন্তু আলাদা। এবার সেগুলি কি করে, একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন। তিনি দেখান যে তারা তাদের দৈর্ঘ্য অনুপাতে পারদে নিমজ্জিত অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের দৈর্ঘ্যগুলো সবগুলো ভিন্ন ভিন্ন রয়েছে এবং এই ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য অনুপাতে কিন্তু তারা পারদপূর্ণ পাত্রে নিমজ্জিত রয়েছে। 2 নম্বর কি আছে, অনুরূপভাবে জলপূর্ণ পাত্রে কি করেছে, বিভিন্ন দৈর্ঘ্যে কাঠের টুকরোকে ভাসিয়ে দিয়ে দেখান যে এক্ষেত্রে টুকরোগুলো তাদের দৈর্ঘ্যের অনুপাতে নিমজ্জিত আছে, অর্থাৎ তাদের দৈর্ঘ্য যে অবস্থায় রয়েছে সেই দৈর্ঘ্যের হিসাবে কিন্তু তারা পাত্রের জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এরূপ ভারসাম্য অবস্থাকে আর্কিমিডিসের হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য কিন্তু বলা হয়ে থাকে। এরপরে কি আছে দেখো, সমালোচনা। তার এই যে তত্ত্বটা সেটা কিন্তু হচ্ছে বিজ্ঞান মহলে সাড়া ফেললেও কিছুভাবে সমালোচিত হয়েছে, তার কিছু কিছু ভুলও রয়েছে। এই ভুলগুলি কি কি দেখো, এরই ধারণা অনুসারে ভূখণ্ডের বিভিন্ন অংশে ভূ অভ্যন্তরের মূলের বিস্তার তাদের উচ্চতার সমানুপাতিক। এই হিসাবে হিমালয়ের মূলের বিস্তার বা গভীরতা প্রায় উচ্চতার 9 গুণ বা 8,848 মিটার ইন্টু 9 হবে 9, অর্থাৎ হচ্ছে ভূত্বকের উপরে হচ্ছে হিমালয়ের উচ্চতা কত, 8,848। তার ধারণা অনুসারে এর হচ্ছে 9 ভাগ কি হচ্ছে ভূ অভ্যন্তরের নিচে পৃথিত অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রায় 79,632 মিটার কিন্তু পৃথিত অবস্থায় আছে বলে তিনি মনে করেন। যদি এই ধারণাকে সত্যি বলে মনে করা হয় তবু তা বাস্তবসম্মত নয়। কেন? কারণ ভূ অভ্যন্তরের তাপমাত্রা প্রতি 32 মিটারে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই পরিমাণ উষ্ণতায় কিন্তু এতটা পরিমাণ ভূখণ্ড কঠিন অবস্থায় থাকতে পারে না, তা গলে যেতে পারে। তারপরে 2 নম্বর সমালোচনা কি আছে দেখো, সিয়াল গঠিত মহাদেশীয় ভূখণ্ডগুলি অপেক্ষাকৃত সীমা স্তরের ওপর ভাসমান অবস্থায় রয়েছে, যাদের ঘনত্ব যথাক্রমে 2.7 গ্রাম পার ঘনসেমি এবং 3.0 গ্রাম পার ঘনসেমি। তাই সীমা স্তরের মধ্যে সিয়াল স্তরের এত গভীরে পৃথিত থাকা কিন্তু সম্ভব নয়। 3 নম্বর সমালোচনা কি আছে দেখো, তার ধারণায় বা স্যার জর্জ এরির ধারণায় ভূত্বকের ঘনত্ব সর্বত্র সমান বলে কিন্তু তিনি মনে করেছেন, কিন্তু বিভিন্ন স্থানে শিলার গঠনগত উপাদানের তারতম্যের কারণে কিন্তু ঘনত্বেরও তারতম্য হয়ে থাকে, অর্থাৎ এক এক জায়গায় শিলার তারতম্যের ওপর শিলার গঠনগত উপাদানের তারতম্যের জন্য কিন্তু ঘনত্বেরও তারতম্য ঘটে থাকে এবং তারতম্য হওয়া স্বাভাবিক। এবং গভীরতার পরিবর্তনের সাথে সাথে কিন্তু ঘনত্বের যে পরিবর্তন হতে পারে সে বিষয়ে তিনি কিন্তু কোনো রকম আলোকপাত করেনি। 4 নম্বর কি আছে দেখো, ভূ অভ্যন্তরীণ চাপ ও তাপ বৃদ্ধির প্রভাব এই তত্ত্বে কিন্তু আলোচনা করেনি, অর্থাৎ তিনি ভূ অভ্যন্তরীণ যে চাপ এবং তাপ গভীরতা বৃদ্ধির সাথে চাপ তাপ ঘনত্ব বৃদ্ধি পায় এগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেনি। অর্থাৎ কি হচ্ছে, তার এই তত্ত্বটি বিজ্ঞান মহলে সাড়া ফেললেও কিন্তু সমালোচিত হয়েছে, অনেকভাবে সমালোচনার সম্মুখীনও হয়েছে। আমাদের আজকের আলোচনা কিন্তু এটুকুই ছিল। তোমাদের সবশেষে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি,
তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কী কী সুযোগ পাচ্ছ দেখে নাও। লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়া আমাদের একটি অ্যাপ পিএসসি কল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো আজকে আলোচনা এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।